ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি, পুরানো কৌশলে দাম বাড়ানোর পায়তারা। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম, আমদানিকারক ও ডিলারদের দুষছেন বিক্রেতা। 5 লিটার তেল নিতাম, এখন আমরা 5 লিটার পাচ্ছি না। রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। সিন্ডিকেট একটু বাড়া, কিছু করার নাই তো। সংকটটা তৈরি করে একমাত্র যারা ডিলার তারা। অধিকাংশ ফ্যামিলি 5 লিটার একটা তেল নেয়, এই জন্য 5 লিটার খুব ওই পরিমাণ কোনো কোম্পানি দিচ্ছে না। মিলগেট থেকে কতটুকু তেল কোন জেলায় নিয়ে যাচ্ছে মনিটরিং এর নেটওয়ার্কের মধ্যে আনলেই কিন্তু এটি সম্ভব। ছুটির দিনেও ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা। মানুষকে স্বস্তি দিতে বৈশ্বিক সংকটেও দাম বাড়ায়নি সরকার, সংসদে অর্থমন্ত্রী। আমার তেল শেষ, নিতেই হবে, রিজার্ভে চলতেছে। প্যানিক ক্রিয়েট হচ্ছে যে আদৌ তেল আসবে কিনা। জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকার এখনো পর্যন্ত পূর্বের মূল্যই বহাল রেখেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাটছে না হামের প্রকোপ, সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। 24 ঘন্টায় ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি 70। ঢাকার বাইরেও বাড়ছে রোগীর চাপ। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। অগ্রাধিকার পাবেন জুলাই আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী। অনুশোচনা নেই আওয়ামী লীগের, ক্ষমা না চাওয়ায় বিরূপ প্রতিক্রিয়া রাজনীতিবিদদের। সর্বসম্মতিতেই পাস সন্ত্রাস বিরোধী বিল, নিষিদ্ধই থাকছে সব ধরনের কার্যক্রম। বর্ষবরণের আয়োজনে চারুকলায় জোর প্রস্তুতি, ব্যস্ত সময় কাটাচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। এবারের বৈশাখী শোভাযাত্রায় থাকবে মোরগ, পায়রা, হাতিসহ প্রধান 5টি মোটিফ। লেবাননে ইসরায়েলি বর্বরতায় হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। দেশে বাইরে চাপের মুখে নেতানিয়াহু। কাল পাকিস্তানে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। ভোজ্য তেলের তীব্র সংকট রাজধানীর বাজারে। চাহিদার তুলনায় সরবরাহ নেমেছে 5 ভাগের 1 ভাগে। পুরানো কৌশলে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা বলছেন বিক্রেতারা। এজন্য আমদানিকারক ও ডিলারদের দুষছেন তারা। আর ক্যাব বলছে কয়েক বছর ধরেই রমজানের আগে ও পরে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি করে মুনাফা লুটছে আমদানিকারকরা। আগে থেকেই চড়ে থাকা ভোজ্য তেলের দাম আরও বাড়ার শঙ্কায় ভোক্তা। এরই মধ্যে সরবরাহে টান পড়েছে বলে জানালেন রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারাও। তাদের হিসাবে দিনে যে পরিমাণ সয়াবিন, পাম তেলের চাহিদা তারা পাচ্ছেন তার 5 ভাগের 1 ভাগ। শুধু তাই নয়, কোম্পানিগুলো কমিয়ে দিয়েছে কমিশনও, যা তাদের দৈনন্দিন বিক্রিতে ফেলছে নেতিবাচক প্রভাব। এজেন্টে যে দামও বিক্রি করতে হয়, হয়তো বা 5 টাকা লাভে বিক্রি করা যায় না, কিন্তু আমরা ডিসকাউন্ট দিলে অনেক সময় আমাদের লস হয়। কাস্টমার আমার দোকানে আছে, তেল চাচ্ছে, তেল পাচ্ছে না। এখন যে দোকানে তেল আছে, কাস্টমার অল আইটেম ওই দোকান থেকে নিচ্ছে। তেল নাই, আমার দোকান থেকে কোনো আইটেম নিচ্ছে না। ঈদের পর থেকেই মিল থেকে চাহিদা মতো সয়াবিন তেলের সরবরাহ নেই বলে জানান ডিলাররাও। সেলস অর্ডারের বিপরীতে সেলস যা দিচ্ছি তা পাচ্ছি, কিন্তু সব রেশিও হিসাবে। 5 লিটার 50টা দেয়, 1 লিটার ওরকম দিবে, হাফ লিটার ওরকম দিবে, 2 লিটার ওরকম দিবে, কিন্তু ওই ছোট মালতেও 5 লিটারের মতন চলে না। তো এই জন্য আমাদের খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী এমন পরিস্থিতিকে আরেক দফা দাম বৃদ্ধির পূর্বাভাস হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। তেলের দাম বাইরে গেলে আমরা ভোগান্তিতে পড়ে যাই, ক্ষতিগ্রস্তের মুখে পড়ে যাই আমার। আবার এই যে সাধারণ পাবলিক কেমনে চলবো? কারো বাসায় তেল লাগবে 2 লিটার, সে তার চেয়ে 10 লিটার তেল, শুধু তেল। আমরা তো আরও আইটেম বিক্রি করি। অর্ডার দিয়ে 5 কার্টন পাই, সর্বোচ্চ 1 কার্টন বা 2 কার্টন। ভোক্তাকে জিম্মি করে ভোজ্য তেলের দাম বৃদ্ধির কৌশল শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারিতে। এমন তথ্য দিয়ে ক্যাব বলছে প্রতি বছর এই সময়ে হঠাৎ বাজারে কমে যায় সরবরাহ। তারপরই কোম্পানিগুলো থেকে আসে ক্রেতার পকেট কাটার প্রস্তাব। সরবরাহ ঠিক রাখতে সরকারও বাধ্য হন তাদের দাবি মেনে দাম বাড়াতে। কালোবাজারের সাথে যারা জড়িত আছে, এটা সরকারের দায়িত্ব আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরকার যেন ব্যবসায়ীদের কথাই না চলে, সরকার তার আইন মতোই চলে, এবং সরকার যেন ব্যবসায়ীদের পক্ষে অবশ্যই থাকবে, ব্যবসার পরিবেশটা রাখবে, কিন্তু ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। ঈদের পর থেকে এরই মধ্যে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 10 থেকে 20 টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও ভোজ্য তেলের জন্য হাহাকার। প্রায় 2 মাস আগে শুরু হওয়া সরবরাহ সংকট চরম আকার ধারণ করেছে।
খুচরা বাজারে চাহিদার 25% ভোজ্য তেলও মিলছে না। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানির পরও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজার। এখানে দোকানগুলোতে মিলছে নামমাত্র বোতলজাত ভোজ্য তেল। অধিকাংশ দোকানির অভিযোগ, কোম্পানি ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। প্রতিদিন 20 থেকে 50 কার্টন ভোজ্য তেলের চাহিদা থাকে এক একটি দোকানে। সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 10 কার্টন। এতে অনেক ক্রেতাকেই ফিরতে হচ্ছে খালি হাতে। ব্যবসায়ীদের আশঙ্কা, এই অবস্থা অব্যাহত থাকলে আসন্ন কোরবানিতে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠবে। তেল তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না, যেগুলো পাড়ার দোকানদার আছে ওদের কাছে নাই। সিন্ডিকেট একটু বাড়া, কিছু করার নাই তো। আমরা সাধারণ মানুষ, আমরা কি করব? চাহিদা আছে, ওরা দিতে পারতেছে না। ওরা আমরা যেরকম বলি যে ওরাও কোম্পানিকে বলে যে মাল দেন, বা ওরা ডিউ করে রাখছে, অলরেডি টাকা দিয়ে রাখছে, মাল আসতেছে না। বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট মাস দুয়েক আগে শুরু হলো, বর্তমানে তা চরম আকার ধারণ করেছে। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানি থাকার পরও কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করতেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কাস্টমার চাচ্ছে 2টা আমরা দিতে, আমরা একটা করে দেই, বেশি চাইলে দেই না। 955 আর 2 লিটার হলো 390। যদি 50 কার্টন চাইতাম, এখন দেয় হয়তো 10 কার্টন। চাহিদা হলো দৈনিক, তেল হলে ধরেন 10-12 কার্টন, আমি পাচ্ছি 5 কার্টন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে দেশে সোয়াবিন ও পাম অয়েল মিলিয়ে প্রায় 7 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সোয়াবিন তেল 2,60,000 টন এবং পরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে 4,45,000 টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। শুক্রবারে কারওয়ান বাজারের চিত্রটা একটু ভিন্ন থাকে অন্যান্য দিনের তুলনায়, কারণ এদিন কিন্তু সাপ্তাহিক আর মাসিক বাজার করতে আসেন ক্রেতারা। আর যেহেতু এখানে পাইকারি মার্কেট, সেখানে তাই তারা একটু কমে পণ্য কেনার আশা থাকে ক্রেতাদের। তবে সে আশা কিন্তু ভেঙে যায় যখন এসে দেখেন যে কোনো জিনিসের দাম বেড়েছে কিংবা কোনো পণ্যের সংকট, তখন তাদের হিসাব কিন্তু একটু গরমিল হয়ে যায়। তেমনই আজ ক্রেতাদের হিসাব গরমিল করে দিয়েছে কিন্তু ভোজ্য তেল। ভোজ্য তেলের বাজার নিয়ে বেশ অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই। পর্যাপ্ত তেলের সংকটে বেশ ভোগান্তিতে পড়েছেন এখানকার বিক্রেতারা। তাদের অভিযোগ, তাদের যেখানে প্রতিদিন প্রয়োজন 5 কার্টন সয়াবিন তেল, সেখানে কিন্তু তারা পাচ্ছেন 1 কার্টন তেল। আবার সব ধরনের, অর্থাৎ সব সাইজের সয়াবিন তেলের বোতলও কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই দোকানগুলোতে। 5 লিটারের সয়াবিন তেলের বোতল বেশ কম দেখেছি আমরা। আর বেশিরভাগ দোকানেই কিন্তু বিক্রি করছে 1 থেকে 2 লিটারের বোতল। বিক্রেতারাও কিন্তু বলছেন যে 5 লিটারের তেলের বোতল কিন্তু তারা কম পাচ্ছেন। ডিলাররাও কিন্তু একই কথা বলেছেন আমাদের, সব কোম্পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল তাদের সরবরাহ করছে না। এই কারণে কিন্তু তারা বিক্রেতা পর্যায়ে কিন্তু সেই রকমের সরবরাহ করতে পারছে না বোতলজাত সয়াবিন তেল। 5 লিটারের সয়াবিন তেলের বোতলের সংকট রয়েছে বাজারে। এতে তারাও যেরকম ভোক্তাকে সঠিকভাবে তেল দিতে পারছে না, এর জন্য কিন্তু ভোক্তাও বেশ অসন্তোষ প্রকাশ করেছে, বেশ ক্ষোভ জানিয়েছে যে এরকমভাবে জিম্মি করে যদি সংকট তৈরি করা হয়, এটাকে তারা কৃত্রিম সংকট বলছে। যে এই কারণে তাদের দাম বাড়ানোর একটা শঙ্কা দেখা দিয়েছে ক্রেতাদের মনে, যে এই সংকটকে সামনে রেখে যদি দাম বাড়ানো হয়, তবে এই দাম বাড়ানোর প্রভাব কিন্তু পড়বে তাদের জনজীবনে। আর তারা যখন শুধু তেল কিনতেই আসছে তা কিন্তু না, তেলের সাথে সাথে কিন্তু তাদের অন্য আনুষঙ্গিক জিনিস কিনতেও কিন্তু তাদের বাধ্য করা হচ্ছে। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে তেলের বাজারের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে মজুত করা প্রায় 2000 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, মধ্যরাতে তারাবো কাজীপাড়া চৌরাস্তায় একটি গুদামে অভিযানে অবৈধভাবে মজুত করা 9টি ব্যারেলে প্রায় 2000 লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে বন্ধন প্লাস ও বিসমিল্লাহ স্টিকার লাগিয়ে বাজারজাত করছিল। তাৎক্ষণিকভাবে গুদাম সিলগালা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দেশে এখনও জ্বালানি তেলের সংকটে হিমশিম পরিস্থিতি। ছুটির দিনও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইনে ভোগান্তিতে চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল মিলছে চাহিদার চেয়ে কম। এদিকে বিপণনে স্বচ্ছতা আনতে ঢাকার 2টি পাম্পে চালু হয়েছে ফুয়েল পাস অ্যাপ।
শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন প্রান্তে ফিলিং স্টেশনগুলোর চিত্র প্রায় একই রকম। ছুটির দিনেও দীর্ঘ লাইনে গ্রাহকের অপেক্ষা, মিলছে না চাহিদা মতো তেল। কেউ লাইনে দাঁড়িয়েছেন গতকাল মধ্যরাতে, কেউ বা ভোর 4টায়, কেউ বা আবার একাধিক পাম্প ঘুরে কয়েকবার তেল সংগ্রহের অভিযোগ তুলেছেন। 7-8 ঘন্টা হয়ে গেছে, আগাচ্ছে না। এখন তেল দিচ্ছে নাকি 2টা নজল থেকে তেল দিচ্ছে। তেল যদি সব নজলগুলো থেকে দিত তাহলে আমাদের ভোগান্তিটা আরও কম হতো। আজকে মর্নিংয়ে আসছি 5:58। প্রতিটা পাম্পে লিমিট দেওয়া হয়েছে 500 টাকা, তো কোনো পাম্পে এখানে হয়তো সম্মত 1000 টাকা দিচ্ছে। যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখছে, দেখার পর ওনাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হচ্ছে যে আদৌ তেল আসবে কি না। সবাই চাচ্ছে যে একটু স্টক করে রাখতে, কখন ফুয়েলের দাম আরও বেড়ে যেতে পারে। এরই মধ্যে সরবরাহ সংকটে বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ পাম্প। জ্বালানি বিপণনে স্বচ্ছতা আনতে ছোট পরিসরে চলছে ফুয়েল পাস অ্যাপসও। আপাতত রাজধানীর সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে অ্যাপটি চালু করা হয়েছে। স্মার্ট অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে ফুয়েল ডেলিভারি বা বিপণনের একটা ব্যবস্থা রেখেছেন এবং পাইলট প্রজেক্ট হিসেবে এই এলেনবাড়ি ফুয়েল পয়েন্ট এটাকে সিলেকশন করা হয়েছে। মোটরসাইকেল যারা গ্রাহক আছে তাদেরকেই এই অ্যাপের মাধ্যমে তেল নেওয়া উৎসাহিত করা হচ্ছে। বিপিসি সূত্র বলছে, আমদানি পাইপলাইনে থাকা তেলের চালান সময়মতো দেশে পৌঁছালে সংকট হবে না চলতি মাসে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন সহকর্মী সাইফুল রুদ্র এবং বরিশালে আছেন মেহেদী হাসান বাপ্পি। সরাসরি শুরুতেই যাচ্ছি রুদ্রর কাছে। নামাজের বিরতির আগে ট্রাস্ট ফিলিং স্টেশনের দুই পাশে আলাদা করে দুটি ভাগে 4টি লাইন ছিল এবং সেই 4টি লাইনে প্রায় 400-র বেশি গ্রাহক ছিলেন তেল সংগ্রহের জন্য যারা এসেছেন। এবং এই জ্বালানি সংগ্রহের জন্য যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তারা কেউ কেউ রাত 2টো থেকে অপেক্ষা করছেন এবং সেই সংখ্যাটা প্রায় 300-র মতো। এরপর সকাল 9টা পর্যন্ত সেই সংখ্যাটা কিছুটা কমে এলেও 10টা থেকে আবারও নতুন করে এই চাপ বাড়তে থাকে। যেহেতু আজ ছুটির দিন হওয়ায় এই জ্বালানি তেল সংগ্রহের জন্য যারা সাধারণত শনি থেকে বৃহস্পতিবার অফিস করে থাকেন সেই গ্রাহকরা এখানে আজকে একেবারে অতিমাত্রায় একটা চাপ তৈরি হয়েছে এবং এই গ্রাহকের চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফিলিং স্টেশনগুলো। আপনারা এরই মধ্যে জেনেছেন যে তেলের এই সংকট সামাল দিতে সরকার এরই মধ্যে রেশনিংয়ের মাধ্যমে তেল সরবরাহ করছে। আর রেশনিংয়ের ফলে এখন রাজধানীতে যে পরিমাণ পেট্রোল পাম্প আছে তার বেশিরভাগ পেট্রোল পাম্পই আসলে সরবরাহ ঘাটতিতে মালিকরা বন্ধ রাখছেন। যারা যে পরিমাণ অকটেন কিংবা পেট্রোলের সরবরাহ পাচ্ছেন সেই পেট্রোল এবং অকটেনের উপর নির্ভর করে তারা মূলত তাদের পাম্পগুলো খোলা রাখছেন। তো সেক্ষেত্রে এই এখন যে বিরতি চলছিল, নামাজের বিরতি শেষ করে এই মুহূর্তে তারা আবার নতুন করে তেল জ্বালানি সরবরাহ শুরু করেছেন। তো এই অল্প সময়ের মধ্যে এখন এই চাপ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে এখন এই বিজয় সরণি থেকে। আমরা এখন চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান বাপ্পি, তার কাছে। সারা দেশে যে জ্বালানি তেলের সংকট, এর প্রভাব কিন্তু বরিশালেও রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল শহরের প্রবেশদ্বারের যে নতুল্লাবাদ এলাকার সুরভি ফিলিং স্টেশন রয়েছে, আমরা ঠিক এই মুহূর্তে সেখানটিতে রয়েছি। জুমার নামাজের দুপুর হওয়ার ফলে এখানটিতে যাত্রীবাহী যে বাস রয়েছে সে বাসের কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি এবং তারা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন। এবং আমরা এখানকার যারা পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের যে চাহিদা অনুযায়ী প্রতিদিন 30,000 লিটার জ্বালানি লাগে, তার অর্ধেক তারা ডিপো থেকে পাচ্ছেন। এবং তারা বলছেন যে বাইকে প্রতিদিন প্রত্যেকটা বাইকে 200 টাকার জ্বালানি দেওয়া হচ্ছে এবং দূরপাল্লার বাসে সেক্ষেত্রে রুট অনুযায়ী বাসে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। কোনোটাতে 50 লিটার, আবার কোনোটিতে 100 লিটার পর্যন্ত জ্বালানি দেওয়ার কথা এখানকার যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই বরিশাল বিভাগের 6টি জেলার পাশাপাশি আরও 2টি পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর ও মাদারীপুরে তেল সরবরাহ করেন, জ্বালানি তেল সরবরাহ করেন মেঘনা পেট্রোলিয়াম সহ পদ্মা, যমুনা ও মেঘনা 3টি প্রতিষ্ঠান তারা জ্বালানি সরবরাহ করেন। এই বিভাগে প্রতিদিন 8 থেকে 9 লাখ লিটার পর্যন্ত জ্বালানি তেলের প্রয়োজন হয়। তবে ডিপো কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটা বলেছেন সকালবেলাতে যে তারা বৃহস্পতিবারই চাহিদা অনুযায়ী শতভাগ জ্বালানি তেল তারা এই পাম্পগুলোতে দিয়েছেন। বিভাগের 78টি পাম্পে, 8টি জেলার 78টি পাম্পে তারা বরিশাল জেলার 6টি এবং পার্শ্ববর্তী শরীয়তপুর ও মাদারীপুরের মোট 8টি জেলায় তারা প্রতিদিন
8 থেকে 9 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করছেন। আমরা নতুল্লাবাদ এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই এলাকাটিতে এই মুহূর্তে বিশেষ করে যাত্রীবাহী যে বাস রয়েছে তাদের জ্বালানি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে। এমনকি মোটরসাইকেলের ভিড়ও আমরা দুপুরের কিছু আগে দেখছিলাম এবং পাম্প কর্তৃপক্ষ বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আরও বাড়বে বলে জানিয়েছেন। বরিশাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, তার আগে যুক্ত ছিলাম ঢাকায়। দেশবাসীর স্বস্তি নিশ্চিত করতে সংকট সত্ত্বেও জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সরকার বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সকালে সংসদ অধিবেশনে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে সরকার। 300 বিধিতে দেয়া বিবৃতিতে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2034 সালে $1 ট্রিলিয়ন অর্থনীতির কাতারে উন্নীত হবে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশের বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতায় ছুটির দিনেও সংসদ অধিবেশনে আইন প্রণেতারা। শুক্রবার সকাল 10টায় শুরু হয় অধিবেশনের কার্যক্রম। কার্যপ্রণালী 300 বিধি অনুযায়ী দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ সঞ্চয়ের মধ্যে অর্থমন্ত্রী বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকারের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে, ফলে সুফল পায়নি জনগণ। রাজস্ব আদায় বৃদ্ধির চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজেট ঘাটতি কমানো যাচ্ছে না। মাননীয় স্পিকার, প্রকল্প ছিল অতি মূল্যায়িত এবং এগুলির সম্ভাব্যতা যাচাই ও বেশিরভাগ ক্ষেত্রে সঠিকভাবে করা হয়নি। বিগত সরকারের আমলে বাস্তবায়িত মেগা প্রকল্পগুলো এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য। ফলশ্রুতিতে জনগণ সেই বিনিয়োগের প্রত্যাশিত সুফল ভোগ করতে পারেন। বৈশ্বিক সংকট সত্ত্বেও মানুষের স্বস্তির কথা বিবেচনায় জ্বালানি তেলের দাম না বাড়িয়ে উল্টো বড় অঙ্কের ভর্তুকি সরকার দিচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। উচ্চমূল্যের কারণে সরকারের অতিরিক্ত ভর্তুকি প্রদানের প্রয়োজন হলেও জনগণের কষ্টের কথা মাথায় রেখে সরকার এখনো পর্যন্ত মূল্য সমন্বয় না করে পূর্বের মূল্যই বহাল রেখেছে। মাননীয় স্পিকার, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তুলে ধরেন অর্থমন্ত্রী। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, সকালে সেশনে আমানত সুরক্ষা বিল, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। পরে চিফ হুইপ জানান, আজকের মধ্যে শেষ হবে বিল উত্থাপন কার্যক্রম। শুক্রবার দিন এই প্রথম পার্লামেন্ট বসেছে, কারণ আমাদের একটা বাধ্যবাধকতা ছিল যে আমাদের আজকের দিনের মধ্যে আমাদের সকল অধ্যাদেশগুলো পাশ করতে হবে, যতগুলো আমরা পাশ করতে চাই। সেই অধ্যাদেশগুলো ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে আমরা পাশ করতে পারবো। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী মোট 117 বিল উত্থাপিত হচ্ছে সংসদে। এর মধ্যে রহিতকরণ বিল আছে 4টি, আর উত্থাপিত না হয় বাকি 16টি আপাতত বাতিল বলে গণ্য হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার হাম সংক্রমণের খবর। কমছেই না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হাম আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছে 70 জন। বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাত্র 44 জন। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় 2 বছরের শিশু মার্জিয়া। রাজধানীর আরও 2টি হাসপাতালের শয্যা সংকটে স্বজনরা তাকে ভর্তি করেছেন ডিএনসিসি হাসপাতালে। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে সেরে উঠছে শিশুটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে ছাড় পাওয়া রোগীর বিপরীতে ভর্তি হচ্ছেন দ্বিগুণ রোগী। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 70 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 310 জন। রোগীর স্বজনরা জানান, সুস্থ হওয়ার পরও অনেক শিশুই ফের আক্রান্ত হচ্ছে হামে। অনেক জ্বর ছিল, রাত্রে 203 ছিল। তারপরে ছাবসি দিছি, ঢাকা মেডিকেলে গেছি, তারপর কলমিটর লাগেছি, কোথাও বেড নাইগা, ভর্তি হতে পারি নাই। আজকে সকালে এখানে এসে ভর্তি হয়েছি। চিকিৎসা চলতেছে, স্যালাইন লাগাইছে, কিন্তু মুখের খাবার খাচ্ছে না, এই আর কি, জ্বর কমতেছে না। ফার্স্টে হচ্ছে চোখ লাল ছিল আর কানের এই সাইডে একটু র্যাশ ছিল, তো এটা দেখে ওনারা ভর্তি নিছে। ভর্তি নেওয়ার পরে এখানে ভর্তি হওয়ার পরে পরের দিন হচ্ছে অনেক বেশি র্যাশ হয়ে গেছে শরীরে।
চিকিৎসকরা বলছেন হাম নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হামের লক্ষণ দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে নিতে হবে। সচেতনতাটা এখনো আমরা পরিলক্ষিত হচ্ছে না আমাদের। অনেকটা করোনাকালীন সময়ের মতো আমাদের বারবার হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং ভিড় এড়িয়ে চলা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু এই আক্রান্তের হারটা অনেক কমে আসবে। দেশে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 12,000। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। জেলায় জেলায় ঘটছে শিশুর মৃত্যুর ঘটনা, বাড়ছে উদ্বেগ। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বিভিন্ন হাসপাতালে রয়েছে শয্যা সংকট। এক বেডে 3 থেকে 4 শিশুর চিকিৎসা চলছে। হাম উপসর্গ ও ভাইরাসের নাকাল সারা দেশ। জ্বর, সর্দি, কাশি, লাল র্যাশ ও চোখ দিয়ে পানি ঝরার লক্ষণ নিয়ে হাসপাতালে রোগী। টাঙ্গাইলে গত 24 ঘন্টায় নতুন করে 10 জন রোগী হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। মোট ভর্তি রোগীর সংখ্যা 14। গত এক সপ্তাহে এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 30 জন। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাথা বা মুখে প্রচুর পরিমাণ উঠছে। এখানে আসার পর ওষুধপাতি দেওয়ার পরে হালকা একটু কমছে। আসার পরে যে নার্স যারা ছিল ওনারাই সবকিছু করছে। এ পর্যন্ত বড় ডাক্তারের সাথে তো দেখা হয় নাই। রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 6 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 5 শিশু। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 25 জন। শিশু ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে হাম রোগীদের। আলাদা আইসোলেশন ওয়ার্ড না থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের বাচ্চারাও যে পাশে তার পাশে আমরা আছি, আমরা তো আতঙ্কিত। হামের বাচ্চাদের জন্য আলাদা কোনো রুম নাই। কিশোরগঞ্জে 24 ঘন্টায় জেলার 13টি উপজেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে 25 জন রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 40 জন রোগী। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জন। আমাদের হাম হয়েছে আজ 4-5 দিন যাবত আমরা এখানে ভর্তি। বাচ্চার হাম হয়েছে, নিয়ে আসছি হসপিটালে, টিকা দেওয়া হচ্ছে না। হাম উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 14। নতুন করে ভর্তি হয়েছেন 31 জন হাম রোগী। মোট ভর্তি রোগীর সংখ্যা 92। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 27 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এখান থেকে চিকিৎসা নিয়েছেন মোট 341 জন। বিভিন্ন হাসপাতালে রয়েছে বেড সংকটও। এক বিছানায় চিকিৎসা চলছে 3 থেকে 4 শিশুর। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন শাহিন আলম এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছি শাহিনের কাছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর এই ডিএনসিসি হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন অন্তত 70 জন রোগী। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন। অর্থাৎ যারা ভর্তি হচ্ছেন এই সংখ্যাটাই বেশি। শুধুমাত্র এই হাসপাতালে নয়, রাজধানীর বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এর সঙ্গে মৃত্যুর মিছিলও কিন্তু কোনোভাবে থামছে না। আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা যেটি বলছে যে যারা আক্রান্ত হচ্ছেন এবং তাদের সংস্পর্শে যেসব শিশুরা যাচ্ছেন তারাও কিন্তু সংক্রমিত হয়ে আবার পুনরায় তারা আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু শয্যারও সংকট রয়েছে। এর মধ্যে দিয়ে হামের এই চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ থাকছে যারা আক্রান্ত হচ্ছেন
সঙ্গে সঙ্গে যেন সেসব শিশুদেরকে আইসোলেটেড করে রাখা হয় এবং পর্যাপ্ত পানি যেন পান করানো হয় সেই পরামর্শ তারা দিচ্ছেন। এবং আমরা যদি বলি যে সারা দেশেই কিন্তু এই হামের আক্রান্তর এই সংক্রমণ কিন্তু বেড়েই চলছে। এখন পর্যন্ত এই সংখ্যা 12,000-এর বেশি ছাড়িয়েছে এবং মৃত্যু সংখ্যাও কিন্তু কম নয়, অন্তত 150 জন শিশু কিন্তু এই হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। সুতরাং বলা যায় যে হামের এই প্রকোপ ক্রমান্বয়ে বাড়ছে। হামের আরও খবর জানতে আমরা চলে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। সারা দেশের মতো রংপুরেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা এবং এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 15 জন শিশু। এবং বলে রাখি গত 2 সপ্তাহে এই রংপুর মেডিকেলেই ভর্তি হয়েছেন 49 জন রোগী, যারা বেশিরভাগই কিন্তু আসলে শিশু। এবং বলে রাখি এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত যারা শিশু রয়েছে তাদের জন্য 2টি আইসোলেশন সেন্টার রয়েছে, একটি 9 নম্বর ওয়ার্ড অর্থাৎ শিশু বিভাগের বাইরে আর একটি শিশু বিভাগের ভিতরেই, অর্থাৎ অন্যান্য যারা শিশু রয়েছে তাদের মাঝেই কিন্তু এই শিশুদেরও কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে হামে আক্রান্ত। এবং বলে রাখি প্রতিদিনই কিন্তু 3 জন থেকে 5 জন, কোনো দিন 6 জন থেকে 7 জন পর্যন্ত হামে আক্রান্ত রোগী কিন্তু এই হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন, চিকিৎসক যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে যারা আসলে হামে আক্রান্ত হচ্ছেন তাদের আসলে চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা তারা করেছেন। বিশেষ করে একটি আইসোলেশন সেন্টার করেছেন, এনআইসিইউ রেডি রেখেছেন এবং আইসিইউ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও তারা আসলে ব্যবস্থা রাখবেন, সেই কথাটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি, সেটি আসলে তারা একটি আশার খবর বলেছেন। এবং তারা বলছেন এই হামে আক্রান্ত রোগীদের যে কোনো ধরনের চিকিৎসা দেবার জন্যই কিন্তু আলাদা করে ডাক্তার রেডি রাখা হয়েছে, আলাদা করে নার্স রেডি রাখা হয়েছে। এবং বলা চলে যে এই বিভাগের কথা যদি বলি, বিভাগের প্রতিটি জেলায় হাসপাতালেই কিন্তু এভাবেই রোগী বাড়ছে। এবং জেলা সিভিল সার্জন যেটি বলছেন যে যেহেতু আসলে সারা দেশের তুলনায় রংপুরে হামে আক্রান্তের সংখ্যা আসলে কম, সেই কারণে আসলে ব্যাপকভাবে এখানে হামের টিকা এখন পর্যন্ত প্রদান করা হয়নি। তবে যে সকল শিশুর আসলে নিয়মিত টিকাদানের যে কর্মসূচি সেটি আসলে চলমান রয়েছে। এবং তিনি জানিয়েছেন সরকার যদি নির্দেশনা দেয় যে ব্যাপক হারে সবগুলো উপজেলায় হামে আক্রান্ত রোগীদের কিংবা শিশুদের আসলে হামের টিকা দেওয়া হবে, সেটি আসলে তারা ব্যবস্থা করে রেখেছেন এবং সেটি আসলে তারা শুরু করতে পারবেন। এবং এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 49 জন রোগী আসলে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে বলা চলে যে 34 জন রোগী কিন্তু আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো সব মিলে যদি বলি রংপুর মেডিকেল কলেজ থেকে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি এবং 15 জন রোগী চিকিৎসা নিচ্ছেন হামে আক্রান্ত হয়ে। এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, তার আগে যুক্ত ছিলাম ঢাকায়। দুপুরের সময় আরও থাকছে রংপুর বিভাগের নদ নদীর সংখ্যা নিয়ে এক এক সংস্থার এক এক রকম তথ্য, অনেকগুলো নাম নেই সরকারি নথিতে। প্রশ্নের মুখে রক্ষা পরিচর্যার উদ্যোগ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছুটির দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় মুখর। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি, যা চলবে আগামী রোববার পর্যন্ত। বিএনপির শীর্ষ পর্যায় থেকে যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে পাঠানো হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাকে পুঁজি করে বিএনপির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য নারী প্রার্থীরা। এই আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি, অনেক হামলা মামলার শিকার হয়েছি। দেশ এবং বিদেশের রাজপথে আমি কাজ করেছি দলের হয়ে। উনি যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকেই নমিনেশন দিবেন। নারায়ণগঞ্জে যদি এমপি হতে পারি কি করব সেটা আমার কর্মে আপনারা দেখতে পাবেন। দীর্ঘ 17 বছর পর আমরা একজন পরিশীলিত তারেক রহমানকে পেয়েছি। ওনার এই জার্নিতে আমি ওনার সাথে শরীক হতে চাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন। ভূমিকা বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড যেটাই বলি আমরা,
তারা সিদ্ধান্ত নেবেন। তফসিল অনুযায়ী আগামী 12 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় সংসদের নারীদের জন্য 50টি সংরক্ষিত আসনে, বিএনপির জন্য 36টি এবং জামাত ইসলামী সহ তাদের জোটের জন্য 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে একটি আসন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 20 মাস পার হলেও গণহত্যা নির্যাতনের দায় নিয়ে কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের। উল্টো নিজেদের পক্ষে সাফাই গেয়ে চলেছেন দলটির শীর্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীরা। রাজনীতিবিদরা বলছেন সব দলের সম্মতিতেই নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। ব্যক্তির অপরাধে দলকে দায়ী করাও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য সুখকর হবে না, সেই কথাও স্মরণ করিয়ে দেন তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। দায়িত্ব নেয়ার 10 মাস পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সময়ে নির্বাচন কমিশনও স্থগিত করে আওয়ামী লীগের নিবন্ধন। সন্ত্রাস বিরোধী আইন এরই ধারাবাহিকতায় বিএনপি সরকারের প্রথম অধিবেশনে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধনী আকারে সন্ত্রাস বিরোধী বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়। সর্বসম্মতভাবে পাশ হওয়া বিলটি নিয়ে রাজনীতিকরা কিভাবে দেখছেন এমন প্রশ্নে সবাই একমত। বলছেন জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার হতে হবে, তবে তা যেন রাজনৈতিক প্রতিহিংসা না হয়। এই বিচারটা কোনো প্রতিশোধের বিষয় না। অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গণহত্যা এক ধরনের গণহত্যা হয়েছে, তার বিচার হওয়া দরকার। ন্যায় বিচারের ভিত্তিতে করতে হলে দ্য ক্রিমিনালস ইনভলভড ব্যক্তিগতভাবে তাদের ক্রাইমের পানিশমেন্ট হওয়া উচিত। এইখানে কোনো বাদ বিচারের ব্যাপার নেই। সরকার যে বিল পাশ করেছে তা স্বপ্রণোদিত হয়ে নয়, বরং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে সর্বসম্মতিতে পাশ হয়েছে বলেও মত দেন রাজনীতিকরা। আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে নতুন কোনো প্রস্তাব হাজির করেনি। যে অধ্যাদেশ ছিল বিএনপি সেটাকে তারা পার্লামেন্টে একটা আইনি তারা একটা কাঠামো দিয়েছে, এবং এটা না হলে বিএনপিকে এখনই বড় ধরনের প্রশ্নবিদ্ধ হতে হতো। সরকার কি করবে, পার্লামেন্ট থেকে কি করবে, আমার ধারণা জনগণ আওয়ামী লীগকে তার সামগ্রিক কার্যকলাপের ভিত্তিতে পরিচালনা করবে। জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের অনুশোচনা না হওয়ায় বিরূপ প্রতিক্রিয়া আছে রাজনৈতিক নেতাদের মধ্যে। তারা মনে করেন রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে তাদের অবস্থান জনগণকে জানাতে হবে। তারা কিভাবে দায় নিচ্ছেন এত বড় হত্যাকাণ্ডের, হঠাৎ করে তারা আবার কাজকর্ম শুরু করবেন, বাংলাদেশে এরকম কোনো বাস্তবতা নাই। তারা কি বলতে চান দেশবাসীর কাছে, তারা কি ডেলিভার করতে চান, সে কথা আওয়ামী লীগকে স্পষ্ট করে তাদেরকে বলা দরকার। আপনার কিভাবে বলেন যে তারা বলবে না যে আমরা দুঃখিত, কিংবা কিভাবে বলেন যে তারা বলবে যে আমরা দুঃখিত? একটা দলকে সুযোগ দেওয়া উচিত, তার সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল একত্রিত হয়ে তারা বলুক যে আমরা আওয়ামী লীগের এই পদস্থলনকে সমর্থন করি এবং সেই অনুযায়ী আমরা পুনর্বাসিত হতে চাই। ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় দল নিষিদ্ধের সংস্কৃতি ভবিষ্যতে দেশের গণতন্ত্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেন রাজনীতিবিদরা। দুই একটা ব্যতিক্রমের বাইরে সাধারণভাবে এদের নিষিদ্ধ করার তৎপরতা আখেরে এটা বুমেরাং হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ। আবারও জ্বালানি প্রসঙ্গ। যুদ্ধ থামলেও সহসাই কাটছে না বৈশ্বিক জ্বালানির সংকট, যার ভুক্তভোগী হবে বাংলাদেশও। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সংকট কাটতে অন্তত আরও মাসখানেক অপেক্ষা করতে হবে। তারা বলছেন জ্বালানির বাজারে স্থিতিশীলতা নির্ভর করছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে কারা চালকের ভূমিকায় থাকবে তার উপর। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাত থামলেও বৈশ্বিক জ্বালানি তেলের সংকট সহসায় কাটছে না। 40 দিনের এই যুদ্ধে থেমে গিয়েছিল বিশ্বের 20 ভাগ জ্বালানি পরিবহনের রুট হরমুজ প্রণালী। তাই এই যুদ্ধে শুধু রক্তই ঝরেনি, দিনের পর দিন জাহাজ আটকে থাকায় রক্তক্ষরণ হয়েছে বিভিন্ন দেশের অর্থনীতির। যুদ্ধের অজুহাতে হঠাৎ করে বাংলাদেশেও বেড়ে যায় জ্বালানি তেলের হাহাকার। ডিপো আর পাম্প মালিকদের পাল্টাপাল্টি অভিযোগের মাঝে অপেক্ষা শেষ হয় না সাধারণ মানুষের। গুড প্লেয়ার না। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধবিরতির মধ্যে দফায় দফায় হরমুজ প্রণালী খোলা আর বন্ধ থাকার প্রভাব বিশ্ববাজারে পড়েছে, যার ভুক্তভোগী বাংলাদেশও। 15 ডেজের মধ্যে জাহাজগুলো বিভিন্ন দেশে যাবে এবং জাহাজ চলাচল স্বাভাবিক হবে এবং যে মজুদ তেলগুলো আছে সেগুলো সাপ্লাই হবে। যখন সাপ্লাই বাড়বে তখন সংকটগুলো কেটে যাবে। যুদ্ধবিরতি থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে হরমুজ প্রণালীটা। হরমুজ প্রণালীটা ওপেন করবে নাকি? হরমুজ প্রণালী ওপেন করতে গেলে যতগুলো ফ্রন্টে ওয়ার হচ্ছে এগুলো সব বন্ধ করতে হবে। তাদের মধ্যে যেসব দেশ থেকে বাংলাদেশ জ্বালানি আমদানি করে তাদের জাহাজ হরমুজ প্রণালীতে আটকে থাকলে সংকট বাড়বে। এই মুহূর্তে অ্যাটলিস্ট 2 থেকে 4 সপ্তাহের মধ্যে
বাংলাদেশ তেমন কোনো এর থেকে রেহাই পাবে না। আমাদের দেশে সেই ধরনের সংকট হয়েছে, বাট আমাদের কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। যুদ্ধবিরতি হলে পরে বাংলাদেশের জন্য এটা গুড সাইন। আমাদের নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন দেশ, অনেকগুলো ক্রাইসিস আছে আমাদের। হরমুজ প্রণালী খোলা রাখা আর সরবরাহ ব্যবস্থায় গতি না ফিরলে ধুঁকতে হবে বাংলাদেশকেও, অভিমত বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। গ্যাস আছে তো চাপ নেই, আবার কখনো চুলা জ্বললেও উত্তাপ নেই। রাজধানীর বেশ কিছু এলাকার রান্নাঘরে গ্যাসের এমন লুকোচুরি নিত্যদিনের। পাইপলাইনে গ্যাসের অনিশ্চয়তায় অতিষ্ঠ হয়ে অনেকেই ঝুঁকছেন বিকল্প জ্বালানিতে। এতে বাড়তি খরচের বোঝা চেপেছে সাধারণ গ্রাহকদের কাঁধে। দিনভর চুলা জ্বলে না, তাই রান্নার জন্য অনেকটা বাধ্য হয়ে রাত জাগতে হচ্ছে রাজধানীর বাসিন্দাদের। ভোরের আলো ফোটার আগেই শেষ করতে হয় সারাদিনের রান্না, কারণ সকাল হলেই উধাও হয় পাইপলাইনের গ্যাস। ঢাকার বড় একটি অংশে প্রতিদিনের বাস্তবতা এমনই। রাত জাগতে হয় আমাদের, 12টা 1টার পরে একটু গ্যাস আসে, তখন আমাদের রান্নাগুলো করতে হয়। ডিউটি করে আসে, খাইতে গেলে দেখা গেছে বাসায় যায়, কয়েছে কি 2টা বাজে রান্না হয় না, কি হয়েছে গ্যাস তো চলে গেছে 12টা বাজে। গ্যাস যদি না থাকে হেলে তো আমরা মাটির চুলায় রান্নিয়েই খাইতে হবে। গ্যাসের এই তীব্র সংকটে সাধারণ মানুষের একমাত্র ভরসা এলপিজি সিলিন্ডার কিংবা ইলেকট্রিক চুলা। তবে মাস শেষে বাড়তি বিদ্যুৎ বিল আর সিলিন্ডারের চড়া দাম মেটাতে গিয়ে টালমাটাল পরিস্থিতি নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের। ভোগান্তি বেশি সেক্ষেত্রে এলাকায়। গ্যাস লাইন থাকা করার পরেও সিলিন্ডার অনেক বাসা কেনা লাগে, কিনে চালান লাগে। গ্যাসের দাম মাঝে কমে, বোতল মাঝে বাড়ে। এলপিজি গ্যাসের যে মূল্য হিসেবে সরকার নির্ধারিত দামের চেয়ে আমরা 700-800 টাকা বেশি দিয়ে কিনতে হয়। অবৈধ সংযোগের দৌরাত্মে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে বেগ পেতে হচ্ছে বলে জানাচ্ছে তিতাস গ্যাস কর্মকর্তাদের দাবি। পুরনো লাইনে লিকেজ আর জনবল সংকটে ভুগছেন তারা। এত পুরনো লাইন প্রচুর পরিমাণে লিক হচ্ছে এবং সেই লিকগুলো বিভিন্ন কারণে ইউটিলিটি সংস্থাগুলো যখন কাজ করে মাটিতে আমাদের পাইপলাইনের ক্যাপাসিটি প্রোটেকশন যে আমরা যেটা দিই, র্যাপিংটা দিই, সেটা নষ্ট করে ফেলে। এটা আলটিমেটলি লিক হয় এক সময় মাটির নিচে, আমরা টের পাই, লিক মেরামত করি, এই ধরনের কাজগুলো চলতে থাকে। চোরাই লাইনে গ্যাসের অপচয়ের পাশাপাশি সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানাচ্ছে তিতাস। যে আমি 162 মিলিয়নের বিল পাই, 175 মিলিয়ন আমার সাপ্লাই দিচ্ছি, তার মানে আমার একটা মিলিয়ন ঘনফুট পার ডে, তার মানে আমার প্রচুর পরিমাণে সিস্টেম লস হচ্ছে। গ্যাসের অবৈধ সংযোগ ঠেকাতে কর্তৃপক্ষের গাফিলতি থাকলেও সাধারণ ভোক্তাদের অভিযোগের তীর তিতাসের অব্যবস্থাপনা আর অনিয়মের দিকেই। সংকট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি তদারকি আরও বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। রংপুর বিভাগে নদ নদী কতটি, এমন প্রশ্নের উত্তরে মিলছে ভিন্ন ভিন্ন সংখ্যা। সরকারের একাধিক সংস্থা নিজেরাই দিচ্ছেন আলাদা আলাদা উত্তর। দেশের নদীকর্মীরা বলছেন, এই যখন দশা তখন উত্তরাঞ্চলের নদীগুলো নিয়ে কর্তা ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি কেমন তা সহজেই অনুমান করা যাচ্ছে। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। দুপাশে বিস্তীর্ণ সবুজ, মাঝে বয়ে গেছে তিস্তার উপধারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই নদীটির নাম চণ্ডীমারি। একসময় এই নদী ছিল এই এলাকার মানুষের জীবন জীবিকার অন্যতম অনুষঙ্গ, কিন্তু সময়ের পরিক্রমায় চণ্ডীমারি দিন দিন তার জৌলুস হারিয়েছে। তিস্তার সাথে কালেকশন হয়ে আসি, বন্ধুবরের সাথে তো লাগছে। এখন পানি যদি হয় অতটা হয় না, কম পানি হয়। নদীটির পানির মূল উৎস তিস্তা। তিস্তা থেকে উৎপন্ন হয়ে অন্তত 50 কিলোমিটার পথ মারিয়ে এটি ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। উজানের তিস্তায় যেহেতু পানির স্বল্পতা, তাই ভালো নেই চণ্ডীমারিও। কিন্তু অবাক করা বিষয় হলো, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড ও নদী কমিশনের কোনো তালিকাতে এই নদীটির নাম নেই। অর্থাৎ সরকারের কোনো সংস্থায় জানে না চণ্ডীমারি নামে একটি নদী রয়েছে। তবে নদী গবেষক তুহিন ওয়াজেদের রংপুর অঞ্চলের নদ নদী বইতে এই নদীটি সম্পর্কে খানিকটা তথ্য পাওয়া যায়। 2011 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদ নদীর সংখ্যা নিয়ে একটি বই প্রকাশ করে। এতে রংপুরের 8 জেলায় নদীর সংখ্যা দেখানো হয় 84টি। পরবর্তীতে 2024-এ জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদীর সংজ্ঞা ও সংখ্যা নামে একটি বই প্রকাশ করে। সেই বইতে রংপুর বিভাগের 8 জেলায় নদীর সংখ্যা বলা হয় 125টি। গত বছর সরকারের বেশ কয়েকটি সংস্থা মিলে বড় আকারে সারা দেশের নদ নদীর তালিকা তৈরি করে। এতে রংপুরের নদীর সংখ্যা দেখানো হয় 252টি। রংপুর বিভাগের যেই সমস্ত নদী তালিকার বাইরে থেকে গেছে, এই তালিকাকেও একটা সরকারি স্বীকৃত তালিকার অন্তর্ভুক্ত করা দরকার।
পানি উন্নয়ন বোর্ডের মত হলো তালিকায় স্থান না পাওয়া নদীগুলোর বিষয়ে তথ্য পেলে তা নিয়ে কাজ করবেন তারা। সংখ্যা যদি আরও বৃদ্ধি পায় বা আরও তথ্য আমরা পাই, এটাকে আরও যাচাই বাছাই করে এটাকে আপডেট করার সুযোগ রয়েছে। সরকারি সংস্থাগুলো যে নদীগুলোর নামই জানে না বা উত্তরের যে নদীগুলো তালিকাতেই নেই সেই নদীগুলো বাঁচবে কিভাবে তা নিয়ে শঙ্কা আছে উত্তরাঞ্চলের বহু মানুষের মনে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, রংপুর। দুপুরের সময় আরও থাকছে বাংলাদেশ ফুটবল লিগে কুমিল্লায় সুপার ক্লাসিকোর উত্তাপ। মর্যাদার লড়াইয়ে নামবে আবাহনী মোহামেডান। শিরোপা রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আকাশী নীলদের। বাংলা নববর্ষ 1433 বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে নানা প্রস্তুতি। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিনরাত কাজ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এবারের বৈশাখী শোভাযাত্রায় থাকবে মোরগ, পায়রা, হাতিসহ 5টি মোটিভ। বৈশাখ এলেই পটুয়া নাজিরের মনে আনন্দ খেলে যায়। বাংলা সংস্কৃতিকে বুকে লালন করেন বলেই বৈশাখ এলেই তার পটচিত্রগুলো সঙ্গে নিয়ে যুক্ত হন চারুকলার সঙ্গে। শুধু কি পটুয়া নাজির, এখানে কারো বর্ণিল তুলির রেখায় রঙিন হয়ে উঠছে সরা, কারো বা সুনিপুণ হাতের ছোঁয়ায় আকৃতি আসছে মোটিফে। এবারের শোভাযাত্রায় স্থান পাচ্ছে মোরগ, দোতারা, পায়রা, হাতি ও ঘোড়ার মোটিফ। সৃষ্টি এবং উৎসবের আনন্দ এক সুতোয় মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই প্রাঙ্গণে। এত আয়োজন বাংলা নতুন বছর 1433 বরণে। ছোড়া পেন্টিং চলছে, ওয়াটার কালার চলছে, বিভিন্ন আর্টিস্টরা বাইরে থেকে আসছে, তারা ওয়াটার কালার করছে। আমাদের দেশের সংস্কৃতি যাতে বিভিন্ন কালেক্টররা সংগ্রহ করে এবং ওই ফান্ডটা হচ্ছে আমাদের বৈশাখী শোভাযাত্রায় এটা যায়। অন্যদিকে জয়নুল গ্যালারির সামনে প্রতি বছরের মতো চলছে মাটির সরায় আলপনা আঁকা ও মুখোশ তৈরির কাজ। গ্রাম বাংলা যে পটচিত্র বা লোকশিল্প যেগুলো আছে সেগুলো আমরা তুলে ধরতেছি। এখন আমাদের সংস্কৃতি আরো উন্নত হচ্ছে এবং আরো এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবার রাজধানীতে উদযাপিত হবে বৈশাখ বরণ উৎসব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আছেন সহকর্মী উম্মে হানি, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলা 1433 বঙ্গাব্দ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আসলে চলছে পহেলা বৈশাখকে বরণে সর্বশেষ মুহূর্তে প্রস্তুতি। এবং যদি বলি যে এখানকার যে মোটিভগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত মোট 5টি মোটিভের কথা বলা হয়েছে। সেই 5টি মোটিভের মোট 4টি মোটিভের কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে এবং আরেকটির কাজ এখনও শুরু হয়নি। এবং একটু যদি বলি যে এখানে কিন্তু এখনও কিন্তু যে বাঁশ দিয়ে যে মোটিভের যে মূল যে স্ট্রাকচার সেটি কিন্তু আসলে তৈরি হচ্ছে। এবং আমরা যতটুকু দেখেছি যে মোরগের যে মোটিভটি রয়েছে সেটি মোটামুটি একটি কাঠামোতে দাঁড়িয়েছে এবং বাকি হাতি এবং সুখের পায়রা এবং যে ঘোড়াটি রয়েছে সেটি কিন্তু এখনও বাঁশের যে গাঁথুনি সেটি কিন্তু করা হচ্ছে। এবং এখন যদি বলি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দিনরাত এক করে কাজ করছেন এবং বরাবরের মতোই কিন্তু এবারের শোভাযাত্রাকে ঘিরে কিন্তু চারুকলায় যে আনন্দঘন যে প্রস্তুতির যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু এখনও হচ্ছে। এবং আমরা এবার যতটুকু জেনেছি যে এবার যে 5টি মোটিভ থাকছে তার মধ্যে যে মোরগ মোটিভটি সেটি এবার শোভাযাত্রার সম্মুখ ভাগে থাকবে এবং এরপরেই কিন্তু থাকছে দোতারা এবং এরপরে হাতি এবং শেষে থাকছে ট্যাপা পুতুল এবং ঘোড়া। এবং চারুকলা থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এবারে 500 শিক্ষার্থীর হাতে আসলে মাস্ক অর্থাৎ মুখোশ থাকবে এবং এবার মুখোশ যেগুলো করা হয়েছে সেগুলোর আদল রাখা হয়েছে কিন্তু বাঘ এবং পেঁচা। এবং এছাড়াও কিন্তু তারা আমাদেরকে বলেছেন যে খরগোশের আদলে যে মুখোশটি রয়েছে সেটি কিন্তু এবার 5টি রাখা হয়েছে। এবং এবার এই 500টি মুখোশের বাইরেও কিন্তু এবারের এই 5টি মুখোশের বাইরেও কিন্তু গতবারে যে রাজা রানীর যে মুখোশগুলো রয়েছে সেগুলোও কিন্তু এবারের বৈশাখী শোভাযাত্রায় ব্যবহার করা হবে। এবং সব কিছু মিলে কিন্তু আর হাতে মাত্র আছে 3 দিন এবং এই 3 দিনের মধ্যেই আসলে শিক্ষার্থীরা দিন রাত কাজ করে শেষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার বৈশাখী শোভাযাত্রার শেষ মুহূর্তের। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের বাইরের খবর, লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন 300-র বেশি মানুষ, আহত সহস্রাধিক।
যুদ্ধবিরতির মাঝেই ফের ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ও উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এদিকে যুদ্ধবিরতির শর্ত ভাঙার অভিযোগ তুলে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। একদিনই দেশটিতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বৈরুত সহ বিভিন্ন শহরে একযোগে হামলা চালানো হয়। মাত্র 10 মিনিটে 100টিরও বেশি বিমান হামলার তথ্য সামনে এসেছে। এই হামলার জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানায় উত্তর ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিতও সামনে আসছে। ইরানের অবস্থান এই সংঘাতে আরও জটিলতা তৈরি করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে যুদ্ধবিরতির সময় তারা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। তেহরান অভিযোগ করেছে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে, তাই আলোচনার কোনো অর্থই থাকে না। ইরানি নেতারা লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন তারা জনগণকে একা ফেলে দেবে না এবং হরমুজ প্রণালীর পরিস্থিতিও নতুন পর্যায়ে যেতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাবধানী অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান ইস্যুতে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে এবং সঠিক চুক্তি না হলে সংঘাত আরও বাড়তে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশ ফুটবল লিগে আজ দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডানের লড়াই। কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3:30টায়। চলতি মৌসুমে লিগে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম দেখায় রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করেন দর্শকরা। 5 গোলের সেই ম্যাচটিতে 3-2 ব্যবধানে জয় তুলে নিয়েছিল সাদা কালোরা। আবাহনীর সামনে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ। এখনও শিরোপার রেইসে টিকে আছে আকাশী নীলরা। 11 ম্যাচে 5 জয় 2 হার ও 4 ড্রয়ে 19 পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের 3 নম্বরে। মোহামেডানকে হারালেই ফোর্টিস FC কে টপকে 2-এ চলে যাবে আবাহনী। অন্যদিকে লিগ টেবিলে বেশ পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। 11 রাউন্ড শেষে মোহামেডানের সংগ্রহ 11 পয়েন্ট। টেবিলের 6-এ থাকা আলফাজ আহমেদের দল লিগে জয় পেয়েছে মাত্র 2টি ম্যাচে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি। পুরানো কৌশলে দাম বাড়ানোর পায়তারা। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম। আমদানিকারক ও ডিলারদের দোষারোপ। কাটছে না হামের প্রকোপ। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। 24 ঘন্টায় DNCC হাসপাতালে নতুন করে ভর্তি 70। ঢাকার বাইরেও বাড়ছে রোগীর চাপ। এবং সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। অগ্রাধিকার পাবেন জুলাই আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। রাইসা, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।